আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তরিকুল ইসলাম চলে আসলাম দ্বিতীয় এপিসোডে। তো আপনারা কেমন আছেন সবাই? আজকে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় এপিসোড, দ্য হরর ডায়েরি উইথ তরিকুল। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন আমরা শুরু করি আজকের নতুন গল্প বা ঘটনা। আমাদের আজকের ঘটনাটি দিয়েছে আপনার রাশেদ। রাশেদের গ্রামের বাড়ি চরণবীরপুর। তো আমরা ঘটনার নাম দিয়েছি নদীর ওই পারের ছায়া। তো রাশেদের গ্রামটাও একটা অন্যান্য সাধারণ গ্রামের মতো। গ্রাম যেরকম হয় আর কি, নীরব, শান্ত, সবুজে ভরা। তো গ্রামের পাশে দিয়ে বয়ে গেছে এক গভীর নদী। দিনে নদীটা শান্ত থাকে, কিন্তু রাতে তার রূপ বদলে যায়। গ্রামের বয়স্ক প্রাপ্তরা বলতো, রাতে 12টার পর নদীতে যাস না, ওইটা শুধু পানি না, পানির মধ্যে বাস করে অন্য কিছু। রাতে কেউ যাস না। কিন্তু এইসব কথা বিশ্বাস করতো না রাশেদ। রাশেদ ইয়াং মানুষ, শহরে থাকে, পড়াশোনা করে। সে বছরে কয়েকবার আসে শহর থেকে গ্রামে। তেমনি একদিন শহর থেকে এসেছে পড়াশোনা করা ছেলে রাশেদ। এসব কুসংস্কার বলে উড়িয়ে দিত। তো সে ঠিক করে রাতে একদিন নদীতে মাছ ধরবে। তো একদিন রাশেদ তার মামাতো ভাই জাহিদের সাথে ঠিক করলো রাতে মাছ ধরতে যাবে। রাত তখন একটা, চারপাশ নিস্তব্ধ। নদীর পাড়ে অদ্ভুতভাবে স্থির সব গাছপালা, এবং নদীর পানিও অদ্ভুতভাবে স্থির। রাশেদ আর জাহিদ তারা নৌকায় উঠল, নদীর মাঝখানে যাবার চেষ্টা করছে। মাঝামাঝি সময়ে যাওয়ার পরেই, মানে নদীতে যাওয়ার পরেই জাহিদ দেখে রাত 12টা, 12:30 বাজে। একটু আরেকটু তারা ওয়েট করলো, তখন রাত 1টা বাজে। চারপাশ নিঃশব্দ, নদীর পানি অদ্ভুতভাবে স্থির হয়েই রয়েছে। তারপর জাহিদ জাল ফেললো। কিছুক্ষণ পর হঠাৎ জালে টান পড়লো। জাহিদ বলল, দেখ অনেক বড় মাছ, টান। দুইজন মিলে টানতে টানতে দেখে জালে কিছু একটা আটকে গেছে, কিন্তু সেটা মাছ না। ওইটা ছিল একটা মানুষের মতো আকৃতির, চুল লম্বা, শরীরে সাদা কাপড়, সারা শরীর কাদা মাখা। রাশেদ ভয়ে বলল, এটা ফেলে দে। ঠিক তখনই জালের ভেতরে জিনিসটা ধীরে ধীরে কথা বলল এবং মাথা তুলে তাকালো। তার চোখ ছিল সম্পূর্ণ সাদা। তারপর সে পানির ভেতর ফেলে দেয়, কিন্তু সে পানির ভেতর না ডুবে ধীরে ধীরে সোজা দাঁড়িয়ে গেল। আর এক মূর্তি অদৃশ্য এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। জাহিদ জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন জাহিদের জ্বর। বাড়ির সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল। জাহিদ
রাশেদ তখন কেউ কিছু বলল না। সে শুধু একটা কথাই বলতে থাকে, ওইটা মানুষ না, ওইটা পানি থেকে আসবে। তখন সবাই রাশেদকে ধরলো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছিল রাতে। তখন তার অবস্থা অনেক খারাপ হয়ে গেল। সে পরে সব খুলে বলল। এদিকে জাহিদের অবস্থা আরো খারাপ হতে থাকায় তাকে শহরের হাসপাতালে নেওয়া হয়। রাশেদ হাসপাতালে জাহিদের পাশে বসে থাকে। রাতের বেলা সে লক্ষ্য করে জাহিদ ঘুমের মধ্যে কারো সাথে কথা বলে। তুমি কেন আমাকে ডাকছো? আমি তো যাইনি তোমার কাছে। রাশেদ ভাবে বকবক করছে, কিন্তু একদিন রাতে সে নিজেই শুনতে পেল বেডের পাশে ফিসফিস শব্দ। কেউ যেন বলছে ওকে নিয়ে যাব। রাশেদ চারপাশ দেখে কেউ নেই। ঠিক তখনই মনিটরে নিজে নিজে বন্ধ হয়ে আবার চালু হয়। রাশেদ গ্রামে ফিরে গিয়ে বয়স্ক একজন বৃদ্ধ চাচার কাছে যায়। সেই গ্রামের সবচেয়ে প্রবীণ লোক। তার সাথে রাশেদ কথা বলে। লোকটা সব শুনে চুপ হয়ে যায়। তারপর বলে ৩০ বছর আগে ওই নদীতে এক মহিলা ডুবে মারা যায়। লোকজন বলে ওইটা দুর্ঘটনা না, ওকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে ও দেখা দেয়, বিশেষ করে যারা রাতে নদীতে মাছ ধরতে যায় তাদের সাথে দেখা দেয়। তো রাশেদ বাড়ি এসে বিষয়টা তার ফ্যামিলিদের সাথে আলোচনা করে এবং পরিবার থেকে হুজুর খোঁজা শুরু হয়। তো একজন হুজুরকে ডাকা হয়। তিনি জাহিদের পাশে বসে কিছু করতে থাকেন। হঠাৎ জাহিদ অন্য গলায় কথা বলে ওঠে। সরি, জাহিদ না, রাশেদ। ওকে ছাড়া সে ওকে ছাড়ো, সে আমার। ঘরে সবাই জমে যায়। হুজুর জিজ্ঞাসা করেন তুই কে? উত্তর আসে, আমি ওই পানির নিচে বাস করি। আমি একা যাব না, আর আমি একাও না। সেই রাই সেই রাতেই জাহিদের অবস্থা খুব খারাপ হয়। রাশেদ তার হাত ধরে বসে থাকে। হঠাৎ জাহিদ চোখ খুলে তাকায়, কিন্তু সেটা জাহিদের চোখ না। সে ধীরে বলল, তুইও আসবি? ঠিক তখনই হাসপাতালের সব লাইট একসাথে নিভে যায়। কিছু সেকেন্ড অন্ধকার, আবার আলো জ্বলে উঠল। জাহিদ শান্ত, নিঃশ্বাস নেই। রাশেদ আর কখনো ওই নদীর পাড়ে যায়নি। কিন্তু সে মাঝে মাঝে রাতে স্বপ্ন দেখে সে নদীর পাশে দাঁড়িয়ে আছে। পানির ভিতর তো কেউ বলছে এবার তোর পালা। এতে রাশেদ অনেক ভয় পায় এবং আবারও হুজুরের কাছে যায় এবং হুজুর বলে, তুমি কোনোদিন নদীতে যাবা না এবং গ্রামে আসাও কমিয়ে দাও। তারপর থেকে রাশেদ আর কোনোদিনও নদীর কাছে যায় না। গ্রামে আসলেও সে নদীতে কোনো দিন আর যায়নি। গ্রামের মানুষ এখনো বলে নদীটা শুধু নদী না, ওখানে কিছু আছে। যারা একবারে দেখে তার আর পুরোপুরি ফিরতে পারে না।
তো এটাই ছিল ঘটনা। ঘটনাটা কেমনই যেন। যাই হোক, আমরা ইনশাল্লাহ এরপর থেকে আরো ভালো ভালো ঘটনা কালেক্ট করার চেষ্টা করব। তো আপনারাও আমাদের কাছে ঘটনা পাঠান আমাদের জিমেলে এবং ফেসবুকে, সুন্দর সুন্দর ঘটনা যা আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো চলুন আমরা আরেকটা গল্প নিয়ে আসি, দ্য হরর ডায়েরি উইথ তরিকুল থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি আবার একটি গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, দ্য হরর ডায়েরি থেকে। তো চলেন আমরা একটি ঘটনাটি শুরু করি। ঘটনা শিরোনাম দিয়েছি পুঁতে রাখা সম্পত্তির অভিশাপ। ঘটনাটা এসেছে ময়মনসিংহ জেলার ধানসিঁড়ি ধানসিঁড়ি গ্রাম থেকে। ঘটনা দিয়েছে আজিজুল হাকিম। তো চলেন আমরা ঘটনাটা শুরু করি। ধানসিঁড়ি গ্রামটা অনেক শান্ত, চারপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। কিন্তু গ্রামের একটা কি বলে অবস্থা খুব একটা ভালো না। গ্রামের চিরসঙ্গী অভাব লেগেই থাকে। আজিজুল একজন সাধারণ কৃষক, নিজের সামান্য জমিতে চাষ করে কোনো মতে সংসার চালায়। স্ত্রী রহিমা দীর্ঘদিন অসুস্থ, ওষুধ কেনার টাকাও অনেক সময় জোটে না। রাতে প্রায়ই সে উঠে বসে আকাশের নিচে তাকিয়ে থাকে, মনে মনে বলে, আল্লাহ একটু রিজিক বাড়িয়ে দাও, আল্লাহ একটু রিজিক বাড়িয়ে দাও, আমার এত খারাপ অবস্থা। তো এভাবে কেটে যায় কয়েকদিন। একদিন রাতে আজিজ রাতে স্বপ্ন দেখে একজন বৃদ্ধ লোক, সাদা দাড়ি, সাদা জুব্বা, গায়ে বেশ উঁচু লম্বা, কিন্তু অচেনা। সে এর আগে বৃদ্ধকে কোনোদিন দেখে নাই। বৃদ্ধ লোকটা মাটির দিকে ইশারা করে বলে, তোর জমির পশ্চিম কোণায় যা খুঁজেছিস ওইখানেই আছে। তো আজিজের ঘুম ভেঙে যায়। আজিজুলের ঘুম ভেঙে যায়। সে অবাক হয়ে বসে, আরে আমি কিছু একটা চাইলাম আল্লাহর কাছে, আর কি দেখলাম। সে এসব বিশ্বাস করে না, কিন্তু সমস্যা হলো সে একই স্বপ্ন 3 রাত ধরে হুবহু দেখতে থাকে। তারপরেও সে বিশ্বাস করতে চায় না। ভাবে হয়তো খুব টেনশনে থাকি, তাই এই ধরনের স্বপ্ন দেখি। কিন্তু চতুর্থ রাত্রে বৃদ্ধের কণ্ঠ বদলে যায়। বৃদ্ধ রাগান্বিত হয়ে বলে, সময় কম, দেরি করিস না। আল্লাহ তো রিজিক দিয়েছে, তুই নিয়ে নে, সময় কম, মনে রাখিস। তো আজিজুলের আবার ঘুম ভেঙে যায়। সে কি করবে না করে বুঝতে পারে না। সে আবার ঘুমিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আবার ঘুমটা ভেঙে যায়। তখন আজিজুল খেয়াল করে এখনো ভোর হয়নি, হবে হবে ভাব। তখন আজিজুল একা একা জমিতে, তার পশ্চিম কোণের জমিতে যায়। তারপর বিদ্যুৎ দেখানো জায়গা অনুযায়ী সে মাটি খুঁড়তে থাকে। মাটি খুঁড়তে খুঁড়তে সে অনেক দূর খুঁড়ে ফেলে, কিছু পায় না।
কিন্তু ঠিক ১ ঘন্টা ঘোরার পর হঠাৎ তার কোদালে ঠক করে একটি শব্দ হয়। শক তখন সে বুঝতে পারে নিচে কিছু আছে। তখন সে আবার একটা ধীরে কোপ দেয়। লোহার মতো একটি শব্দ ভেসে আসে। তখন সে দ্রুত মাটি সরায়। একটা পুরনো মরিচা ধরা লোহার বক্স দেখতে পায়। সে ধীরে ধীরে এবং দ্রুত মাটি সরাতে থাকে। তার বুক কাঁপতে থাকে এবং চারিপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। কারণ প্রায় সকাল হয়ে গেছিল। সে চারপাশে তাকিয়ে দেখে এবং নিশ্চিত হয় কেউ নেই। তারপর সে বক্সটা তুলে খুব দ্রুত বাড়ি চলে যায়। তারপর সে বক্সটা ভালো করে লুকিয়ে রাখে এবং সে গোসল করে নামাজ পড়ে নেয়। তারপর তার কৃষিকাজে চলে যায়। কিন্তু তার কাজে মন বসে না। সে ভাবতে থাকে, কি আছে বক্সের ভিতর? কি আছে? আমার রিজিক কি আসলেই পরিবর্তন হবে? সে আল্লাহর উপর ভরসা রাখে। তার কাজ শেষ করে সে বাড়িতে এসে দুপুরে গোসল করে, নামাজ পড়ে, খাওয়া-দাওয়া শেষ করে, কিন্তু তার মন স্থির হচ্ছিল না। বক্সটা খুলতে হবে, দেখতে হবে ভিতরে কি আছে। সে তার স্ত্রীর সাথেও শেয়ার করে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। মাঝরাতে আজিজুল হাকিম বক্সটা বের করে খুব যত্ন সহকারে পুরনো বক্সটা খুলে তার চোখে ছানাপোড়া হয়ে যায়। ভিতরে পুরানো সোনার গহনা, কিছু রৌপ্য মুদ্রা এবং কাপড়ে মোড়ানো অদ্ভুত কিছু পাথর সে দেখতে পায়। সে সবকিছু দেখে এবং ভাবে এগুলো অনেক মূল্যবান। এসব দেখে আজিজুলের মাথা ঝিমঝিম করে ওঠে। এটা কি সত্যি? আজিজুল কাউকে কিছু বলে না। ধীরে ধীরে কিছু জিনিস বিক্রি করে। হঠাৎ তার সংসারে পরিবর্তন আসে। রহিমা চিকিৎসা শুরু হয়। ঘরে নতুন টিনের চালা পড়ে। গ্রামের লোকজন একে অন্যের সাথে বলাবলি করতে থাকে। আজিজুলের কি হলো? হঠাৎ এত পরিবর্তন? সে এত টাকা কোথায় পেল? তো গ্রামের লোকজন আজিজুলকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো গুপ্তধন পেয়েছো? তোমার হঠাৎ এত পরিবর্তন? আজিজুল কিছু বলে না, হেসেই উড়ে দেয়। সে হেসে বলে, ভাগ্য খুলেছে বুঝি, আল্লাহ আমার রিজিক বাড়িয়েছে। কিন্তু তার ভিতরে একটা ভয় কাজ করতে থাকে। এই জিনিসগুলো কি সত্যি তার? এভাবেই চলতে থাকে কয়েক মাস। হঠাৎ একদিন সে রাতে ঘরের বাইরে হাঁটার শব্দ শুনতে পায়। সে এটা স্বাভাবিকভাবেই নিয়েছে, কোনো কিছু মনে করে নেয়। তারপরের দিন দরজা হালকা ধাক্কা। কেউ যেন দরজা খুলতে চায়। সে ভয় পায়। কিছুক্ষণ চুপ হয়ে থাকে। পরে দেখে আর কোনো শব্দ নেই। সে ঘুমিয়ে যায়।
তারপরের দিন রাত আবারও কেউ যেন ফিসফিস করে বলছে, আমাদের বক্স চুরি হয়ে গেছে, আমাদের বক্স কেউ নিয়ে গেছে। আজিজুল এটা শুনে চুপ করে থাকে। সে ভাবে, কে এরা, কার বক্সে আমি নিয়ে এসেছি। ভাবতে ভাবতে আজিজুল ঘুমিয়ে যায়। কয়েকদিন পর রাতে তার স্ত্রী রহিমা বলে, তুমি কি রাতে জেগে উঠো? আজিজুল বলল, না তো। রহিমা চুপ হয়ে যায়, কারণ রহিমাও টের পেতে শুরু করছে রাতে হাঁটা, দরজা ধাক্কা, ফিসফিস কথা। তো একদিন রাতে তার ছেলে রাফি খেলা করতে করতে বলল, বাবা, কাল রাতে এক কাকু এসেছিল। আজিজুল অবাক, কাকু? কোন কাকু? ওই যে সাদা পাঞ্জাবি পরা, সে বলেছিল ওইগুলো আমাদের। আজিজুলের শরীর ঠান্ডা হয়ে যায়। সে ভাবে, সে লোকটা কি আবার এসেছে? সে কি আবার কিছু দিতে চায়? আজিজুলের মনে তখন লোভ বাড়তে শুরু করে। সে ভাবে হয়তো সেই মুরব্বি ওনাকে, আজিজুলকে আরো কিছু দিতে চায়। তো এবার আজিজুলের মনে লোভ কাজ করে। আজিজুল ভাবে আরো কিছু থাকতে পারে। সে আবার সেই জায়গায় যায়। এবার মাটি খুঁড়তে গিয়ে সে অদ্ভুত কিছু লক্ষ্য করে। মাটির নিচ থেকে ঠান্ডা বাতাস আসছে, যেন গভীরে ফাঁকা কিছু আছে। হঠাৎ তার মনে হয় কেউ যেন নিচ থেকে তাকিয়ে আছে। সে থেমে যায়। ভয়ে তার শরীর জমে যাওয়ার উপক্রম। প্রথমবারের মতো ভয়টা স্পষ্ট হয়ে ওঠে। সেই রাতেই কত একটা ঘটনা। আজিজুল তো ভয় পেয়ে চলে এসেছিল। আজিজুল যখন ঘুমাচ্ছিল, হঠাৎ সে অনুভব করে ঘরে কেউ আছে। চোখ খুলতেই দেখে দরজার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ছায়াটা এগিয়ে আসে, মানুষের মতো, কিন্তু স্বাভাবিক না। চোখ দুইটা অন্ধকার, গভীর। ওইটা শান্ত গলায় বলে, যা নিয়ে এসিস তা ফিরিয়ে দে। যা নিয়ে এসিস তা ফিরিয়ে দে। আজিজুল ভয়ে কাঁপতে থাকে এবং আজিজুল চিৎকার করতে চায়, কিন্তু সে দেখলো সে চিৎকার করতে পারছে না। তখন ছায়াটা হাসতে হাসতে মিলিয়ে যায়। পরের দিন আজিজুল গ্রামের সবচেয়ে বয়সপ্রাপ্ত হাশেম আলীর কাছে যায়। তখন সে হাশেম আলীকে বলে, আমি আপনাকে কিছু বলবো, আপনি কাউকে কিছু বলতে পারবেন না। তখন সে হাশেম আলীকে সব বলে। হাশেম আলী সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং বলেন, ওই জমিটা আগে জমিদারদের ছিল। লোকটা অনন্ত লোভী ছিল, তার ধন সম্পত্তি সে কাউকে দেয়নি। সে জমিদার মরার আগে তার সব ধন মাটির নিচে লুকিয়ে রাখে। লোকে বলে ওই ধন পাহারায় দিতে কিছু জিনকে বাধ্য করা হয়েছিল। আজিজুল ধীরে ধীরে জিজ্ঞাসা করে, জিন না মানুষ? হাশেম আলী মাথা নাড়ে।
না, মানুষ না। এরপরের থেকেই আজিজুলের পারিবারিক অবস্থা দিন দিন খারাপ হতেই থাকে। সবকিছু দ্রুতই খারাপ হতে থাকে। রহিমা আবার অসুস্থ হতে থাকে। হঠাৎ তার অসুস্থতা বেড়ে যায়। রিফাত রাতে চিৎকার ওঠে। ঘরের ভিতর জিনিসপত্র নিজে নিজেই নড়তে থাকে এবং আজিজুলও মাঝে মাঝে নিজের ছায়া আর নিজের সাথে মিলিয়ে রাখতে পারে না। সে লক্ষ্য করে তার ছায়া তার মতো মানে ছায়ার মতো থাকে না। ছায়া এদিকে ওদিকে হাঁটে, চলাফেরা করে। এটা দেখে আজিজ অনেক ভয় পায়। সে ভাবে এভাবে বসে থাকলে আর হবে না। তাকে কোনো কবিরাজ বা হুজুর খুঁজতে হবে। তো খুঁজতেও থাকে। একদিন আজিজুল এক আলেমের খোঁজ পায়। সে আলেমের কাছে যায়, গিয়ে সব বিস্তারিত বলে। আলেম আলেম বলে, আমাকে যেতে হবে তোমার বাড়িতে। তো আজিজুল আলেমকে সঙ্গে নিয়ে আসে। আলেম তিনি ঘরে ঢুকেন। ঘরে ঢুকেই বলেন, এটা শুধু ভয়ের জায়গা না, এখানে কিছু অধিকারের দাবি আছে। তিনি আজিজুলকে বলেন, যা পেয়েছো সব ফেরত দিতে হবে। তখন হুজুর বলে, আমি এখন একটু রেস্ট নেব। যখন রাত 12টা বাজবে তখন আমি আমার কাজ শুরু করব। তখন আলেম শুরু করে তার কাজ। সে গোল একটা বৃত্ত আঁকে এবং 2টা বৃত্ত আঁকে। একটায় উনি বসে আর একটা আজিজুলকে বসায়। তারপর আলেম কুলান্তের রোদ শুরু করে। করতে করতে হঠাৎ আজিজুলের গলা চেঞ্জ হয়ে যায়। তখন আজিজুল রেগে বলে, আমাকে এখন এখানে কেন ডাকছো? তখন হুজুর শান্ত গলায় বলে, আপনি কে? তখন আজিজুলের শরীর থেকে সেই জিনটা বলতে থাকে, আমি হলো পাহারাদার জিন। এই জায়গায় একটা বক্স আমরা 200 বছর ধরে পাহারা দিচ্ছি। এই জায়গার জমিদার আমাদেরকে বক্সটি পাহারা দেওয়ার কাজে দায়িত্ব দিয়ে গেছেন। এখন এই বক্সটার আমরাই পাহারা দেই এবং এটার মালিকও আমরা। তখন হুজুর বলে, আপনারা কেন এরকম করছেন আজিজুলের পরিবারের সাথে? তখন জিনটা বলে, আমাদের জিনিস ফিরিয়ে দিলেই আমরা চলে যাব, কোনো সমস্যা করব না। তখন হুজুর বলে, বেশ, ফিরিয়ে দেবে, কিন্তু ও যা খরচ করেছে তা ফিরিয়ে দিতে পারবে না। তখন জিনটা বলে, ঠিক আছে, ওগুলো দিতে হবে না, কিন্তু বিনিময় লাগবে। হুজুর তখন একটু কঠোর গলায় বলে, না, কোনো বিনিময় হবে না। তখন জিনটা বলে, উনি যা আজিজুল যা কিছু খরচ করেছে তার বিনিময় দিতেই হবে। তখন আলেম একটু ভেবে বলে, কি চাই তোমার? তখন সেই জিনটা বলে, একটা ছাগল, কালো ছাগল একদমে কিনে বক্সটা যে জায়গায় রাখবে ছাগলটা ওই জায়গায় বেঁধে দেবে। তখন আলেম একটু বলে, ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি। তখন জিনটা চলে যায়। যার পর আলেম আজিজুলকে সব বুঝিয়ে বলে এবং বলে, তুমি ঠিক যেই টাইমে বক্সটা তুলেছিলে ওই টাইমে একা একা যাবে। একটা কালো খাসি ছাগল কিনবে একদমে এবং সেই ছাগলটার বক্সটা সেই জায়গায় রেখে আসবে।
ঠিক রাত যে সময় বক্সটা তুলেছিল তখন আজিজুল বলে, বক্সটা তো আমি ভোরের দিকে তুলেছিলাম। কিন্তু আলেম বলে, না, তুমি মাঝরাতে যাবে, গিয়ে বক্সটা পুঁতে রেখে আসবে আর ছাগলটি বেঁধে আসবে। তখন আজিজুল রাতের বেলায় একা একা সেই জায়গায় যায়, হাতে লোহার বক্স, অন্য হাতে ছাগল আর কোদাল, চারপাশ নিশ্চিন্ত। সে মাটি করে বক্সটা আবার রেখে দেয়। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এই বক্সটি নেব না, আর কাউকে বলবও না। হঠাৎ চারিপাশে বাতাস বইতে শুরু করে, মনে হয় কেউ আছে, কিন্তু না, দেখা গেল খালি বাতাসে, কেউ আসে নাই। তখন আজিজুল বক্সটা মাটিতে খুঁড়ে রেখে দিল এবং ছাগলটা বেঁধে পিছের দিকে না তাকিয়ে চলে আসলো। এরপর থেকে আস্তে আস্তে রহিমা ধীরে ধীরে সুস্থ হতে থাকে, তার শরীরের অবস্থা ভালো হতে থাকে। তার ছেলে রাফিও আর রাতে চিৎকার দেয় না, কিন্তু আজিজুল আর আগের মতো নেই। সে খুব চুপচাপ হয়ে যায়, কখনো কখনো একা বসে থাকে, মাটির নিচে তাকিয়ে থাকে। একদিন সে হাশেম আলীকে বলে, সব ফেরত দিয়েছি, কিন্তু একটা জিনিস রেখে দিয়েছিলাম। হাশেম আলী শুনে অবাক, কি কি রেখে দিয়েছিলে? আজিজুল গলা নিচু করে বলে, একটা সোনার মুদ্রা। তখন হাশেম আলী চুপ হয়ে যায়। সে মুখটা গম্ভীর করে বলে, আজিজুল, তুমি কাজটা ঠিক করোনি। তখন আজিজুল বলে, ওরা এখনো আসে। এই হলো ঘটনা। ঘটনাটা শুনে কেমন লাগলো আপনাদের জানাবেন। আসলে মানুষ সবকিছু থেকে বাঁচতে পারে, কিন্তু লোভ এমন একটা জিনিস যা মানুষকে পুরোপুরি শেষ করে দেয়। এই লোভে মানুষ অনেক কিছু করে ফেলে। তো আমরা সবাই লোভ থেকে বাঁচার চেষ্টা করব এবং কোনো কিছু দেখে লোভ করব না। আল্লাহর প্রতি আমরা ঈমান রাখবো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো যে যিনি আমাদের যতটুকু রিজিক দিয়েছেন আমরা ততটুকুই পাবো। তো কোনো কিছু নিয়ে আমাদের লোভ করা ঠিক না। তো বন্ধুরা, গল্পটি কেমন রাখলো? তো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন গল্প কেমন লাগছে। আর আমি একটা নতুন ভৌতিক শো শুরু করছি আপনাদের জন্য। তো আমি যদি গল্প গুছিয়ে নাও বলতে পারি, কোনো সমস্যা, সেটাও বলবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা আরেকটা গল্প নিয়ে আসি, দ্য হরর ডায়েরি উত্তরিকুল থেকে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পরে। বন্ধুরা, আমি তরিকুল আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আরেকটি ঘটনা নিয়ে, দ্য হরর ডায়েরি উত্তরিকুল থেকে। ঘটনাটা বেশ অদ্ভুত এবং একজন নামী মাওলানা আব্দুল হাকিম সাহেবের। তিনি রুকিয়া জগতের বিশেষ এক ব্যক্তি, যিনি কোনো কেসে হারেন না সহজে। তার লাইফে হাজারো কেস আছে, যেটি আল্লাহর ইচ্ছায় তিনি জিতেছেন। কোনো জিনের সাথে পরাজয় বরণ এখন পর্যন্ত করেননি। এরকমই এক মহা আলেমের
ঘটনা এবার আমরা বলবো। ঘটনাটি এসেছে সিরাজগঞ্জের হাওড়া অঞ্চল থেকে। ঘটনা লিখেছে সিরাজগঞ্জের হাওড়া অঞ্চল এলাকার গ্রামের নাম আশুলিয়া। আশুলিয়া থেকে রিপন মণ্ডল তিনি আমাদের ঘটনাটি দিয়েছেন মাওলানা আব্দুল হাকিম সাহেবের। তিনি লিখেছেন, কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলের এক গ্রামে থাকতেন মাওলানা হাকিম সাহেব। লোকজন বলতো তিনি শুধু রুকিয়াই করেন না, তিনি আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন, অন্যান্য মাওলানা থেকে একটু আলাদা। আল্লাহ তার ভিতরে বিশেষ জ্ঞান দান করেছেন। তার 30 বছরের অভিজ্ঞতায় তিনি অনেক কেস দেখেছেন, কিন্তু তিনি কখনো বাড়াবাড়ি করতেন না। তিনি সবসময় বিনয়ী, নম্র ভাবেই থাকতেন। সবসময় বলতেন যা সত্য সেটাই বলবো, ভয় বাড়ানোর জন্য কিছুই না। তো মাওলানা আব্দুল হাকিম সাহেবের কাছে পাশের গ্রাম থেকে একজন কৃষক, তার নাম সেলিম মিয়া, তার মেয়েকে নিয়ে আসেন। তার মেয়ের নাম মেহেজাবিন। সেলিম মিয়া মেহেজাবিনকে বলেন, সেলিম মিয়া হুজুরকে বলেন, হুজুর দেখেন তো আমার মেয়েটির কি সমস্যা, সে যেন কেমন হয়ে গেছে ইদানিং। প্রথম দেখাতে হুজুর বুঝলেন এটা সাধারণ না, মেয়েটা শুধু অসুস্থ না, কিছু একটা তাকে ধরেছে। হুজুর কয়েকদিন সময় নেন। তিনি শুধু রুকিয়া করেন না, পরিবেশ, ইতিহাস, আচার আচরণ সবকিছু খতিয়ে দেখেন। তিনি লক্ষ্য করেন মেহজাবিন নির্দিষ্ট সময়ের বেশি অস্থির হয়, নির্দিষ্ট সময়েই বেশি অস্থির হয়। ঘরে এক কোনায় গেলেই তার আচরণ বদলে যায়, কিছু শব্দেও তার প্রতিক্রিয়া অস্বাভাবিক। হুজুর এসব জানতে পারেন তার কাছে থাকা বন্ধু জিন থেকে। হুজুর রহিম মিয়াদের গ্রামে যান এবং গ্রামের বয়স্কদের সাথে কথা বলেন। ধীরে ধীরে উঠে আসে এক ভয়ঙ্কর ইতিহাস। ওই বাড়িটা আগে ছিল রহিম বক্স নামে এক তান্ত্রিকের। রহিম বক্স সাধারণ তান্ত্রিক ছিলেন না, সে জিন টাকার চর্চা করত, নির্জন জায়গায় রাত কাটাত এবং লোকজন বলতো সে চুক্তি করেছিল ভয়ঙ্কর কিছু দৈত্য বা দানবদের সাথে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে নিজের বাড়ির নিচে একটা ঘর বানিয়েছিল, যেখানে সে নির্দিষ্ট কিছু সাধনা করত। মরার আগে লোকজন তাকে চিৎকার করতে শুনেছিল, ওরা আমাকে ছাড়বে না। তারপর একদিন তার মৃত অবস্থায় পাওয়া যায়, তার চোখ খোলা, মুখে ভয়ে এর ভাব বিরাজ করতেছিল। হুজুর বুঝে যান এই বাড়ি শুধু একটা বাড়ি না, এটা একটা পুরনো চুক্তির জায়গা, আর মেহেজাবিন হয়তো অজান্তেই সেই সংযোগে ঢুকে গেছে। হুজুর এবার বলেন, এটা শুধু রুকিয়া না, একটা মোকাবেলা। তিনি পুরো বাড়ি ভাগ করেন, সন্দেহজনক জায়গা চিহ্নিত করেন, মাটির নিচে ফাঁপা অংশ খুঁজে বের করেন, পুরনো ঘরের নিচে একটা বন্ধ জায়গা খুঁজে পান। মাটি ঘুরে তারা একটা ছোট্ট ঘর পান, ভেতরে অদ্ভুত চিহ্ন, পোড়া কাপড়, পুরানো হাড় আর একটা লোহার বক্স।
হুজুর বক্স খুলেই দেখেন ভেতরে কিছু তাবিজ আর অজানা চিহ্ন। তিনি সাথে সাথে বলেন, এটাই কেন্দ্র। তখনই সিদ্ধান্ত হয় সেই ঘরেই সবকিছু মূল। তখন হুজুর বলেন, হবে মোকাবেলা, হবে শেষ মোকাবেলা। রাত গভীর হলে হুজুর বসেন, চারপাশে নীরবতা। তিনি তেলাওয়াত শুরু করেন। হঠাৎ ঘরের ভিতরে বাতাস বেড়ে যায়। মেহজাবিন চিৎকার করে ওঠে, তুমি এখানে কেন এসেছো? কণ্ঠ একক না, একাধিক। হুজুর বুঝতে পারেন এটা শুধু জিন না, এটা রহিম বক্সে রেখে যাওয়া বন্ধন। একটা কণ্ঠ বলে, সে আমাদের ডাকছিল, আমরা এসেছিলাম, এখন এটা আমাদের জায়গা। হুজুর থামেন না, তিনি আরো জোরে জোরে তেলাওয়াত করেন। ঘরের ভিতরে প্রচন্ড বাতাস, মনে হয় মাটি পর্যন্ত কাঁপছে। মেজাবিন কাঁদতে থাকে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। হঠাৎ লোয়ার বক্সটা নিজে নিজে কাঁপতে শুরু করে, তারপর ভেঙে যায়। একটা ঠান্ডা বাতাস বের হয়। হুজুর তখন সর্বশক্তি দিয়ে দোয়া করেন। ধীরে ধীরে সব শান্ত হয়ে যায়, চাপ কমে যায়, বাতাস কমে যায়। মেজামিন অজ্ঞান হয়ে পড়ে যায়। হুজুর ধীরে ধীরে বলেন, রহিম বক্স নিজের জন্য দরজা খুলেছিল, কিন্তু বন্ধ করতে পারেনি, আজ সেটা বন্ধ হলো। ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে হুজুর সেলিমকে বললেন, এই জায়গা আবার খালি ভেবো না, শুধু বন্ধ হয়েছে, মুছে যায়নি। তো এইভাবেই ঘটনাটা এই জায়গায় শেষ। তো হুজুর ওই জায়গাতে চলে আসেন। তো দেখেন, আমরা মানুষরা অনেক অদ্ভুত। আমরা মানুষরা অনেক কিছু শিখতে চাই, কিছু কিছু এমন এমন কিছু দরজা আছে যেগুলো খোলা মানেই ফিরে আসে রাস্তা বন্ধ হয়ে যায়। আর সব লড়াই জেতা যায় না শক্তি দিয়ে, কিছু কিছু লড়াই জিতে যায় ধৈর্য, জ্ঞান আর সাহস দিয়ে, বিশ্বাস দিয়ে। তো হুজুর সেই কাজটাই করেছিলেন। আর হুজুর হলো সিরাজগঞ্জের বড় একজন মাওলানা আব্দুল হাকিম সাহেব। তিনি রুকিয়ে অনেক পারদর্শী ছিলেন, আল্লাহ তাআলা তার বিশেষ জ্ঞান দিয়েছিলেন। তো তিনি সুকৌশলে সেই জিনগুলোকে পরাজিত করেছিলেন। এ হলো বন্ধু ঘটনা, বন্ধুরা ঘটনা। তো আপনারা কমেন্ট করে জানাবেন গল্প কেমন লাগছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ভালো ভালো গল্প গল্প উপহার দেওয়ার জন্য। আর আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের কাছে পাঠান জিমেল করে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আরও হয় একটা কথা, আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন নতুন একটি ভৌতিক চ্যানেল এসেছে, যার নাম দ্য হরর ডায়েরি উইথ তারিকুল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আমাদের দ্বিতীয় এপিসোডের শেষ ঘটনায় চলে এসেছি। শেষ ঘটনাটা আজকে আপনাদের একটা পরিত্যক্ত রাজবাড়ির ঘটনা বলবো। ঘটনাটা অবশ্য কলকাতা, আমার এক ফেসবুক ফ্রেন্ড পাঠাইছে। ফ্রেন্ডটির নাম অর্ক, কলকাতার মেদিনীপুর।
এলাকার এক আমার বন্ধু, উনি গল্পটা পাঠাইছেন। তো আমার ওনার নাম অর্ক। উনি একজন শৌখিন আলোকচিত্র তৈরি করে। তো ঘটনাটা আসলে ওনার সাথেই ঘটেছে। চলুন আমরা ঘটনাটা শুনে আসি। অর্ক যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে বলার চেষ্টা করছি। আমি একজন শৌখিন আলোক চিত্রশিল্পী। আমার পুরনো স্থাপনা এবং নির্জন জায়গা আলোকচিত্র তৈরি করতে খুবই ভালো লাগে, বা পুরনো স্থাপনা নির্জন জায়গার ছবি তুলতে আমার নেশার মতো লাগে। আমি ইন্টারনেট ঘাটাঘাটি করতে করতে শেষে জানতে পারলাম কালদাহ নামে এক পরিত্যক্ত গ্রামের কথা। এক সময় সম্প্রতি গ্রামে থাকলেও এখন সেখানে শুধু ভাঙাচোরা বাড়ি আর ঘন জঙ্গল। শোনা যায় এক মহামারীতে পুরো গ্রাম উজাড় হয়ে গিয়েছিল, কিন্তু স্থানীয়দের বিশ্বাস অভিশাপই ছিল এর মূল কারণ। আমি এক বিকেলে কালদাহ পৌঁছালাম। গ্রামটা যেন সময়ের সাথে সাথেই থমকে আছে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছে না। গ্রামের শেষে মাথায় একটা দোতলা জমিদার বাড়ি দেখি আমি। ঠিক করলাম সেখানে আজ রাতটা কাটাবো। বাড়ির সদর দরজাটা অর্ধেক খোলা। ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা ধুলোর গন্ধে নাকা এলো। মনে হলো কত হাজারো বছর থেকে এ জায়গায় কেউ থাকে না। তো আমি চারপাশটা ঘুরলাম জমিদার বাড়িটা। ঘোরার পরে দেখি একপাশে একটা সিঁড়ি, সেটা দিয়ে দোতলায় ওঠার চেষ্টা করলাম। ওঠার পরে বেশ কয়েকটা রুম দেখতে পেলাম। তো এর ভিতরেই দোতলার একটা ঘরের আমি আস্তানা গাড়লাম। ঘরটা পরিষ্কার করার সময় খাটের নিচে হঠাৎ আমার চোখে পড়লো একটা বেশ পুরনো একটা চামড়ায় বাঁধানো বেশ রাজকীয় ডায়েরি। ডায়েরির গায়ে লেখা ছিল, ডায়েরিটা এই বাড়ির শেষ বংশধরের নাম, প্রদীপ দাস বাবুর। আমি কৌতূহলবশত অর্ধেক পড়তে শুরু করলাম। হঠাৎ করে আমি কিছু দেখতে পেলাম। দেয়ালের দিকে তাকালাম, মুহূর্তের মধ্যেই মিলে গেল। আমি মনে মনে ভাবলাম, আমি কি কিছু ভুল দেখলাম, না আমি কিছু হ্যালুসিনেশন করলাম। তারপর আবার ডায়েরি পড়ায় মন দিলাম। ডায়েরিতে একটা লেখা ছিল এরকম, আজ অমাবস্যা, বাইরে থেকে নুপুরের শব্দ আসছে, কিন্তু এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। গত 3 দিন ধরে রান্নাঘরের দিক থেকে পচা মাংসের গন্ধ আসছে।
অথচ কিছুই খুঁজে পাচ্ছি না। ওরা আসছে, ওরা দেওয়াল থেকে নেমে আসছে। আমি ভাবলাম এটা হয়তো কোনো পাগলের প্রলাপ, কিন্তু কিছুক্ষণ পরেই সেই অনুভব করলাম ঘরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। রাত 11টা। আমি যখন ডায়েরিটা পাশে রেখে ঘুমাবার চেষ্টা করছি, হঠাৎ আমি শুনতে পেলাম নিচের তলায় কেউ একজন হাঁটছে, উচ্চ স্বরে হাসাহাসি করছে। খিলখিল করে হাসির শব্দটা আমার কানে আসছে, যেটা ছোট বাচ্চার মতো শোনায়। অথচ আমি বাড়িতে যখন আসি কাউকেই দেখি নাই। আমি তখন আমার ব্যাগ থেকে টর্চ নিয়ে নিচে গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখলাম না, কেউ নেই। হঠাৎ ডাইনিং টেবিলের মতো কিছু একটা দেখলাম, আর ওর উপরে রাখা একটা স্টিলের থালা, যেটা ওই জায়গায় থাকারই কথা না, বা কোনো ডাইনিং টেবিলের চিহ্নই নেই। কয়েক সেকেন্ড আগেও ছিল না, কিন্তু থালার উপর কাঁচা টাটকা রক্ত লেগে আছে। এটা দেখে আমি ওই জায়গায় জমে গেলাম। মনে মনে ভাবলাম, এই জায়গায় এসে কি ভুলই করেছি। তারপরে সব বাদ দিয়ে আমি দ্রুত উপরে নিজের ঘরে ফিরে এলাম এবং দরজা ভেতর থেকে খিল তুলে দিলাম। কিন্তু ডায়েরিটা হাতে নিতেই আমার রক্ত হিম হয়ে গেল। আমি 100% শিওর শেষ পাতায় কোনো লেখাই ছিল না। যেখানে আগে কোনো লেখাই ছিল না, সেখানে কিভাবে একটা টাটকা লেখা আসলো? টাটকা কালিতে লেখা, অর্ক তুমি কেন এলে? দরজা বন্ধ করে কি ওদের আটকানো যায়? আমি নিশ্চিত আমি নিজের চোখে দেখেছি সাদা পাতা, কোনো লেখা ছিল না। তাহলে এই নামটা এলো কোথা থেকে? ঠিক তখনই ছাদের উপর থেকে ধুপধাপ 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 শব্দ শুরু হয়ে গেল। মনে হচ্ছিল কেউ একজন ছাদ থেকে উল্টো হয়ে ঝুলে জানালার আধা ভাঙা কাঠের জানালায় আশ্রাচ্ছে, নখ দিয়ে হাঁচড় কাটছে। আমি জানালা দিয়ে বাইরে তাকানোর সাহস পেলাম না, বিন্দুমাত্র পেলাম না। রাত যখন 2টা, হঠাৎ করে ঘরের কোণে ছায়া নড়তে শুরু করলো, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। আমি ভালো করে লক্ষ্য করলাম, আসলে কি ছায়া নাকি আমার মনের ভুল। কিন্তু একটু পরেই দেখলাম দেয়ালের গায়ে উল্টো, দেয়াল থেকে ধীরে ধীরে আরো একটা অবয়ব বেরিয়ে আসছে। আমার কিছুটা কাছাকাছি আসতেই রাতের হালকা আলোয় দেখলাম অবয়বটার কোনো মুখ নাই, দেখতে বিচ্ছিত। শুধু গলার ওই জায়গায় আছে 2টা লাল বড় বড় চোখ। অবয়বটা ধীরে ধীরে আমার দিকে হাত বাড়ালো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। মনে হচ্ছে ঘরে কোনো বাতাস নেই, ঘরটা যেন বাতাস শূন্য হয়ে গেছে। আমি মরিয়া হয়ে কি করব বুঝে উঠতে পারলাম না।
হঠাৎ আমার হাত গেল ব্যাগ থেকে কোনো মতে ক্যামেরাটা বের করে ফ্ল্যাশ লাইট মারার সাথে সাথে তীব্র আলোয় অবয়বটা ভ্যানিশ হয়ে গেল। আমি সেই সুযোগেই ব্যাগ ট্যাগ ফেলে দৌড়ে দোতলা থেকে নিচে নেমে গেছি। নামার সময় খেয়াল করলাম পিছু পিছু ধুপধাপ 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 একজোড়া পায়ের শব্দ আমার পেছনে পেছনে আসছিল। আমি প্রাণপণে দৌড়াবার চেষ্টা করছি, দৌড়াচ্ছিলামও। হঠাৎ সদর দরজার কাছাকাছি পৌঁছাতে না পৌঁছাতেই অনুভব করলাম কারো শিথিল একটি হাত আমার কাঁধে খামচে ধরল। আমার আর কিছু মনে নেই, আমি ওই জায়গায় বেহুশ। পরের দিন সকালে আমার যখন জ্ঞান ফিরে, আমি দেখি গ্রামের লোকজন আমার পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। একজন বলল, আমি ভোরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম এই জায়গায় বেহুশ অবস্থায় পড়েছিলেন, কি হয়েছিল আপনার? তখন আমি বলবো কি না বলবো ভাবতেছিলাম রাতের ঘটনাটা, কিন্তু সবার জোরাজুরিতে আমি বলেই ফেললাম গত রাত্রে কি হয়েছিল। তখনই আমার মনে পড়ল ডায়েরিটার কথা। আরে ডায়েরিটা মিথ্যা বলে না, ডায়েরিটা তো মিথ্যা বলে না, যা বলছে তাই হয়েছে। কোথায় ডায়েরি? সবাই তখন ভাবলো আমি হয়তো নেশা ভান করছি। কেউ একজন পুলিশকেও খবর দিল। পুলিশ যখন ওই বাড়িতে গেল, মজার ব্যাপার কি হয়েছে জানেন? পুলিশ ওই বাড়িতে গিয়ে তদন্ত করে যা পেয়েছে আমার সাথে মিলেই না। পুলিশ বলে ওই বাড়িতে না আছে কোনো ডায়েরি, না আছে আমার ফেলে আসা ব্যাগের কোনো কিছুর হদিস পাওয়া যায়নি। সেই থেকে আমি এখনো অসুস্থ, একটু সুস্থ কিন্তু এখনো অসুস্থ। আজও আমি অমাবস্যার রাতে আমার ঘরের জানালার বাইরে সেই শব্দ শুনি, আর আমার কাচের জানালায় কে যেন নখ দিয়ে আঁচড় কাটে। এই শব্দে আমি বেশ ভয় পাই। আর আমার কাঁধে সেই হাতের ছাপ, মানে সেই রাতে যে আমাকে ধরেছিল সেই হাতের ছাপ পুরোপুরি স্থায়ী হয়ে গেছে। 4টে আঙুলের দাগ, কালো ভাব। না কোনো কবিরাজে যায়, না কোনো ওষুধে। সেই ভয়াবহতা এখনো আমাকে তাড়ায়। আমার শখ এই জায়গায়ই শেষ। আমি আর কোনোদিন আলোকচিত্রের জন্য বা নির্জন কোনো চিত্রের জন্য আর কখনো কোনো পুরাতন বাড়িতে যাইনি। তো বন্ধুরা, আপনারা শুনলেন আমার ফেসবুক ফ্রেন্ড অর্কর একটা রহস্যকর এক কাহিনী। উনি আসলে পুরাতন বাড়িঘর বা নির্জন জায়গার ছবি আঁকতে খুবই পছন্দ করতেন। তাই সে ইন্টারনেট খুঁজে এরকম একটা গ্রাম বের করেছিল। তো সেই জায়গায় উনি গিয়েছিলেন ছবি তৈরির জন্য, কিন্তু গিয়ে তার এক অদ্ভুত বা তার জীবনের সবচেয়ে দুর্ধর্ষ কাহিনী উনি আমাদের শোনালেন কি ঘটেছিল। তো বন্ধুরা, আপনারা নতুন নতুন এরকম রহস্য এবং ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি লাইক বাটন
চাপ দিয়ে বেশি বেশি শেয়ার করে দেন, যেন আমরা এরকম ঘটনা নিয়ে আসতে পারি। তো আজকে আপনাদের 4টে ঘটনা আমরা শোনালাম। ইনশাল্লাহ আমরা ট্রাই করব আরও বেশি ঘটনা আনার জন্য। সেজন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের আরও বেশি বেশি ঘটনা দিতে হবে। তো আপনাদের ঘটনার আশায় থাকলাম এবং সামনের এপিসোড শোনার সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।